আমি যখন বিদেশে যাই তখন দেখতে পাই অনেক কষ্ট হয়। তখন আমি বাবা মাকে বলি যে আমি আর এই কাজগুলো করতে পারতেছি না। কাঁচা গোবরগুলো এখানে আনি, আইনে মূলত এভাবে ঝরঝরা করি আমরা, এই যে ঝরঝরা। দর্শক, আজকে গল্প একজন তরুণ উদ্যোক্তাকে ঘিরে, যিনি বিদেশ থেকে ফেরত এসে নিজের উদ্যোগে গড়ে তুলেছেন গরুর খামার। শুরুটা হয়তো ছিল অল্প কয়েকটি গরু দিয়ে, কিন্তু পরিশ্রম, পরিকল্পনা আর সঠিক পরিচর্যার মাধ্যমে ধীরে ধীরে খামারটি বড় হয়েছে। গরুর খামার শুধু খামার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে নিয়মিত খাবারের ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা, রোগ প্রতিরোধ, শ্রম এবং বাজার ব্যবস্থাপনা। একজন তরুণ উদ্যোক্তা যদি এসব বিষয় সঠিকভাবে পরিচালনা করতে পারেন, তাহলে এই খাত থেকে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের মাটিতে থেকে নিজের উদ্যোগে কিছু করার মানসিকতা। বাংলাদেশের তরুণদের মধ্যেও অ্যাগ্রো ফার্ম নিয়ে আগ্রহ বাড়ছে। অনেকে চাকরির পাশাপাশি বা চাকরি ছেড়ে কৃষিকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন। সঠিক পরিকল্পনা, পরিশ্রম, পরিচর্যা এবং বাজারজাতকরণ করতে পারলে অ্যাগ্রো ফার্ম হতে পারে আত্মকর্মসংস্থান ও আয়ের একটি ভালো মাধ্যম। আজকে আমরা গল্প শুনবো এমন একজন তরুণ উদ্যোক্তার, যিনি বিদেশ থেকে এসে খামার দিয়েছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। যাওয়ার পথে এই খামারটা দেখলাম, তো আসলে আপনি এই খামারে কি দায়িত্বে আছেন? এই খামার দায়িত্বে না, তো এই খামার আমারই, এটাই আমাদের খামার, আমরা দায়িত্ব এটাই। তো এই যে এইগুলা গরু যে দেখতে পারতেছেন, সব আমার। গরু ছিল আমার দুইটা, ওখানে বড় বড় দুইটা গরু আছে, ওই গরুগুলাই দিয়ে এই কটা আমার সব গরু হয়েছে। তো আল্লাহ দিলে সব কিছুই দিবে। তো আসলে আমি ছিলাম প্রবাসী, মূলত মালয়েশিয়ায় ছিলাম, 2 বছর ছিলাম। 2 বছরে আমি একটা চিন্তা ভাবনা করলাম যে এত টাকা দিয়ে আমি প্রবাসে আসলাম, ওই ওই টাকা দিয়ে যদি আমি এই গরুর খামার দিতাম, তাহলে হয়তো আমার অনেকটাই সুবিধা হতো। ওই 2 বছরে আমি মনে করেন লাখ লাখ টাকা কামাই করতে পারতাম। তখন হয়তো বিদেশে ওই জায়গায় থাকতাম, অনেকটাই কষ্ট ছিল, সেই কারণে হয়তো টাকাটা জমাইতে পারি নাই। এখানে একটা উদ্যোগ নেই, বাবা মাকে বললাম যে আমরা এইভাবে একটা উদ্যোগ নেব। তো তখন আমি বাবা মাকে বললাম যে আমি গরুর খামার দেব। তারা বললো, কয় তোমার যেটা ভালো হবে সেটাই বলো। তো আমি কি করলাম তখন, যে কিছুদিন থাকলাম ওই জায়গায়, 2 বছর থাকলাম, টাকা জমায় পাঠাই দিলাম বাড়িতে। তখন তারা এই খামারটা করে ফেললো, ইট কিনে নিয়ে আসলো। যখন শেষ হয়েছে, গরু কিনলো 2টা, ওই যে বড় গরু কিনছে 2টা। তখন আমি আসলাম, ওরা খবর দিল যে চলে আসো। যখন ভিসা আমার কমপ্লিট হয়ে গেল, তখন আমি দেশে এসে পড়ি। এই যে দেশে আসার পর থেকে আমি ওই 2টা গরু দিয়ে আমি এগুলা গরু বানিয়েছি। মূলত পরিমাণ প্রফিট আসতেছে এখন অনেক, মানে ওই প্রবাসে যে টাকা ইনকাম করছি তার থেকে আমার বেশি আসতেছে এখানে। আপনার কি মনে হয়, যারা শিক্ষিত তরুণ যুবক আছেন, পড়াশোনা শেষ করে যারা আসলে চাকরির পিছনে ছুটছেন, তাদের জন্য কি বলবেন আপনি? আমি তাদের জন্য উদ্দেশ্য বলি যে যারা এই যে 20 লাখ বা 15 লাখ বা 10 লাখ এরা যে টাকা দিয়ে চাকরি নিচ্ছে, ওই চাকরির পিছনে না দৌড়ায়া এরকম একটা বড় খামার দিয়ে তারা 2টা বা 3টা গরু কিনিয়ে যদি তারা এইভাবে করে, মূলত এইভাবে আয়টা বেশি আসবে। গরুর পিছনে যদি সময় দিতে পারে ঠিক মতে, অবশ্যই সময় সব দিক দিয়ে আসবে। কারণ বিয়ে করলে যেমন বইয়ের কাছে যে সময়টা দিতে হবে, সেই সময়টাও তারা ঠিক মতো দিতে পারবে। যেমন একটা চাকরি করলে কি, তারা মূলত এই ঢাকা শহর বা অন্য বিভিন্ন জায়গায় চেঞ্জ করতে হয়, তাদের অনেক অনেক জায়গায় যেতে হয়, যে এই জায়গা থেকে ওই জায়গায় 1 বছর বা 6 মাস পরে তারা এক জায়গা থেকে পরিবর্তন হয়। ওই জিনিসটা কি করা লাগবে, পরিবর্তন হওয়া লাগবে না। যখন আমি এই খামারগুলো দেবো ওই টাকা দিয়ে, তখন আমার ওই পরিবর্তন দেওয়া লাগবে না। আমি এই যে মূলত এই যে হাগলো, তারা গোবরটা আমি ফেলাই দিয়ে পরিষ্কার করে অমনি আমি আমার মতো আমি সময় দিতে পারলাম আমার মতো। এটাই হচ্ছে আমাদের আসল ভালো ইয়া। আপনার এই খামারের পিছনে প্রতিদিন কত করে খরচ হয়? মূলত আমার এটা প্রতিদিন খরচ বলতে মাসে খরচটা আমার হিসাব ভালো আসে। মাসে মানে ফিড ভুসি এগুলা খাওয়াইতে হয়, প্রায় 10,000 আসে ফিড ভুসি। প্রতিদিন দুধ কি পরিমাণ বিক্রি করেন? বর্তমান 2টা গরুর দুধ ছেঁকানো হয়। এই 2 গরুর দুধ দিয়ে হয় আমার প্রায়, একটাতে 20 কেজি হয় আর একটাতে 15 কেজি হয়। এই দুধগুলো দিয়ে আমি বিক্রি করি।
এই দুধগুলো প্রায় বেশি, আবার নিজেও খাই। এই দুধ দিয়েই তাদের ফিট ভুসি আসে, মোটামুটি ফিট ভুসি আসে। বাজারে দুধ কত বেচানো। টাকা লিটার বর্তমানে দুধ? বর্তমানে মানে ঠিক ঠিকানা নাই, 60 টাকা লিটার বা 70 টাকাও লিটার হয়, বা 50ও হয়ে যায়। ওঠানামা করে। হ্যাঁ হ্যাঁ। দর্শক, এই তরুণ উদ্যোক্তা খড় এবং ঘাস খাওয়ানোর পাশাপাশি খড়ের দাম কিছুটা বেশি হওয়ায় কলা গাছ খাইয়ে থাকেন, যা গরুর স্বাস্থ্য ভালো রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং তার খামারটি দেখলে বোঝা যায় খামারটি অনেক সুন্দরভাবে পরিপাটি এবং গুছানো। একটি সুন্দর গরুর খামার শুধু গরুর থাকার জায়গা নয়, এটি হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর এবং পরিকল্পিত একটি পরিবেশ। খামারের মেঝে নিয়মিত পরিষ্কার করতে হবে এবং গোবর ও ময়লা দ্রুত সরিয়ে ফেলতে হবে। এতে দুর্গন্ধ কমবে এবং গরুর রোগবালাইও অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। খামারের চারপাশে প্রয়োজনীয় জিনিসপত্র না রেখে সুন্দরভাবে সাজিয়ে রাখা উচিত। পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা, পরিষ্কার পানির ব্যবস্থা এবং গরুর খাবার রাখার জন্য আলাদা জায়গা থাকলে খামার আরও পরিপাটি দেখায়। পাশাপাশি খামারের আশেপাশে গাছপালা ও সবুজ পরিবেশ রাখা যেতে পারে, তবে এমনভাবে রাখতে হবে যেন মশা মাছি বা অতিরিক্ত আর্দ্রতার সমস্যা না হয়। একটি পরিষ্কার পরিচ্ছন্ন খামার শুধু দেখতে সুন্দর নয়, এটি গরুর সুস্থতা এবং খামারে ভালো ব্যবস্থাপনারও পরিচয়। ভাই, আমরা আসার সময় দেখলাম সামনে একটা হাউস এবং ওইখানে কিছু ঘর করা। তো মূলত ওইখানে আপনার কোনো প্রজেক্ট আছে নাকি? হ্যাঁ আছে। তো ওখানে মূলত এই যে এই গরুগুলা যে যখন পায়খানা করে, মূলত ওই পায়খানাগুলো আমরা পিছনে ফেলি, ফেলার পর ওখান থেকে কামলা নিয়ে বা আমরা নিজেই ওখানে নিয়ে যাই একটা সার তৈরি করি। এই জৈব সার। হ্যাঁ, জৈব সার। হ্যাঁ হ্যাঁ, এই সার তৈরি করি। এখান থেকে বিভিন্ন মানুষ আসে, বিভিন্ন ধরনের মানুষ আসে, বা কৃষি বা আরও অনেক ধরনের মাছ চাষি এগুলো আসে তারা এই সারগুলো এখান থেকে কিনে নিয়ে যায়। চলো মূলত ওখানে গেলে হয়তো সুন্দর দেখা যাবে, চলেন। তো কুদ্দুস ভাই, আমরা আপনার বাড়ির আঙ্গিনে দেখতে পেলাম যে আসলে কেঁচো সার উৎপাদন করতেছেন আপনি। তো কেঁচো সারের উপকারিতাটা আসলে কি যদি বলতেন? এই সারটা উপকারিতা একটাই, তো সব জায়গায় এখানে দেওয়া যায়। তো আমরা মূলত ওই কাঁচা গোবরগুলো এখানে আইনে মূলত এভাবে ঝরঝরা করি আমরা। এই যে ঝরঝরার মধ্যে সারটা সুন্দরভাবে ছেড়ানো যায়। তো এখানে আমি যখন এই উদ্যোগটাও নেই, এই যে শুকনা সার, তখন এখান দিয়ে অনেক মানুষ আসে, তারা বলে যে এই সারগুলো কি করবেন। তো মূলত আমরা খেতে ফল ফলান্তি শাক সবজি যা আছে সব এগুলাই করি। তো মূলত এখানে আমরা অনেক সার বেচছি, অনেকজনই আসছে আমার কাছে, আইসা এই সারগুলো কিনে নিয়ে গেছে। তো এইগুলাই। ভাই, আপনার মাথায় এই খামার দেওয়ার পরিকল্পনাটা আসলে কিভাবে আসলো? তো আমার পরিকল্পনা একটা আসলো যে আমি যখন বিদেশে যাই তখন দেখতে পাই অনেক কষ্ট হয়। তখন আমি বাবা মাকে বলি যে আমি আর এই কাজগুলো করতে পারতেছি না, মানে অনেক কষ্ট হয়। মানুষ যে কিভাবে থাকে তা আমি এটা প্রকাশ করি সবার সাথেই, আবার বাবা মার সাথে প্রকাশ করি যে আমি এই কাজ আর করবো না, যে আমি 2 বছরের মধ্যে আমি বাড়িতে যেতে চাই। তখন বাবা মা ফ্যামিলি যারা আছে তারাও আমাকে উৎসাহ দেয় যে তুমি ওই জায়গায় আর থাকো না, 2 বছর বা কতদিন থাকো, থাইকা চলে আসো, মানে কয়েক টাকা ইনকাম করে তুমি চলে আসো, একটা খামার দেওয়া যাবে এখানে। তো এই খামারটা মূলত আমি দেই, এই খামার দিয়ে আমি রোজগার করতেছি। প্রায় এটা আমি যখন গেছিলাম প্রায় 18 সালে ওদিক গেছিলাম। এই যে এইদিকে আর 6 বছর বা 7 বছর আছে, এই 7 বছর মূলত আমি এই গরুগুলো পালতেছি। এটাই। ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আপনার গরুর খামারের জন্য সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। আচ্ছা।